অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী বক্তাগণ তারা আসলে সবাই সব কিছুই বলে ফেলেছেন, আমার জন্য আর কিছুই অবশিষ্ট রাখেন নাই। তো সেই জায়গায় আসলে আমার খুব বেশি কিছু বলার নাই। আমি শুধু একটা ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে যে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে যত বিপ্লব সংগঠিত হয়েছে, যত গণ অভ্যুত্থান হয়েছে, কোনোটা কি সংবিধান মেনে হয়েছে, সাংবিধানিক পদ্ধতিতে হয়েছে? আমার মনে হয় না। বিপ্লব বা গণঅভ্যুত্থান হচ্ছে গণরোষের একটা বহিঃপ্রকাশ, অর্থাৎ দীর্ঘদিন ধরে শোষিত, নিপীড়িত, বঞ্চিত হতে হতে মানুষ যখন ফুঁসে ওঠে, একটা এক্সিস্টিং একটা রুলিং গভর্নমেন্টকে যখন ভাসিয়ে দেয়, সেটাকে আসলে কখনোই কোনো সাংবিধানিক পর্যায়ে ফেলা যায় না বা সংবিধানের অধীনে ফেলা যায় না, কিন্তু তার সুফলটা ভোগ করে সবাই। আজকে আমরা যে নির্বাচনটা পেয়েছি সেটারও মূলে কিন্তু ছিল আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, অর্থাৎ এই অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম সরকার এবং সেই সরকারের অধীনে নির্বাচন এবং এই গণভোট সব কিছুই কিন্তু আমাদের সেই জুলাই অভ্যুত্থানেরই ফসল। তো এটাকে যদি অস্বীকার করা হয় সংবিধানের দোহাই দিয়ে, তাহলে তো আমাদের এই নির্বাচনটাকেও আসলে অস্বীকার করতে হয়। যে নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি আজকে সরকার গঠন করেছে, তাহলে আসলে সেই সরকারি বা বৈধতা কতটুকু? আর আরেকটা বিষয় হচ্ছে, একই যাত্রায় পৃথক ফল কি হয়? একই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠন করলো, সেই একই নির্বাচনে গণভোটও হচ্ছে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাঁ জয়যুক্ত হলো। তো সেখানে কেন হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে এটাকে কোনোটাই এটার এগেনস্টে রিট করা হবে? এটার তো আসলে কোনো যৌক্তিকতা নাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের সবার যেটা চাওয়া, আমাদের সাধারণ জনগণের যেটা চাওয়া, যে এই গণভোটের রায়টাকে অচিরেই যাতে বাস্তবায়ন করা হয়, এবং এটা টেকনিক্যাল টার্ম, এটা রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে বা আইনি ব্যাখ্যা বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে, শিশির মনির ভাই ছিলেন এখানে, কাইয়ুম ভাই ছিলেন এখানে, দিলারা আপা বা রুবি আমাতুল্লাহ আপা ছিলেন, ওনারা সবাই খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন যে সব কিছুরই লুপহোলস থাকে এবং সব কিছুরই কিন্তু টিডবিটস থাকে। তো সেই পথে যদি আমরা হাঁটি, তাহলে নিশ্চয়ই আমরা এটার একটা সম্ভাব্য সমাধানে আমরা পৌঁছতে পারবো। কিন্তু আমরা যেটা আসলে লক্ষ্য করছি, আসলে আমরা সমাধানের পথে না হেঁটে আমরা কিন্তু সেই পুনরায় একই রকম একটা ফ্যাসিবাদী সরকার কায়েমের পথেই হাঁটছি। এটা আমাদের নির্বাচিত সরকারের যেটা আমি মনোভাব যেটা বুঝতে পারছি, তারা একদিকে হচ্ছে কখনো কখনো এটা তারা বলছেন যে আমরা রাজি না হলে, আমরা যদি গণভোটে রাজি না হতাম তাহলে তো নির্বাচনই হতে দিত না। এটা অনেকটা ছেলে ভুলানো একটা, যে হ্যাঁ ওরা কান্নাকাটি করছে, হাতে একটা চকলেট বা লেবেল জুস ধরিয়ে দিলাম, বাবা থাম, হ্যাঁ কান্নাকাটি বন্ধ করে, তারপর যখন আমাদের কাজটা হাসিল হয়ে গেল, তারপরে আমরা আবার আমাদের পথে আমরা হাঁটা শুরু করলাম। তো এটা তো আসলে কোনো কথা হতে পারে না। এটা তো আমি বলবো পুরো একটা দেশের জনগণের সাথে এটা একটা প্রতারণা, এটা একটা বিশ্বাসঘাতকতা। তো সেই জায়গা থেকে আমার বর্তমান সরকারের প্রতি আমার অনুরোধ থাকছে যে আপনারা দয়া করে গণরায়কে উপেক্ষা করবেন না, এবং যত দ্রুত সম্ভব এটাকে আপনারা বাস্তবায়ন করুন। আর গণভোটের রায় হচ্ছে প্রত্যক্ষ রায়, যেটা আমরা আমাদের পূর্ববর্তী গোলটেবিল বৈঠকে কিন্তু এটা আমরা এই একটা সিদ্ধান্তে আমরা এসেছি, বা আমরা এটা জানতে পেরেছি আমাদের বিজ্ঞজনের কাছ থেকে, যে গণভোটের রায়টা হচ্ছে প্রত্যক্ষ রায় আর সংসদটা হচ্ছে পরোক্ষ। অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সংসদ যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে জনগণের পরোক্ষ রায়। তো আমরা প্রত্যক্ষ রায়কে উপেক্ষা করে যারা পরোক্ষভাবে যারা এসেছেন তারা মতামত দিয়ে প্রত্যক্ষ রায়কে ডিনাই করে দেবেন, এটার কিন্তু আসলে কোনো সুযোগ নাই। তো সেই জায়গা থেকে আমরা সরকারের প্রতি আমাদের এই উদ্যত আহ্বান থাকছে যে আপনারা দয়া করে জনগণের মতামতটাকে আপনারা মূল্যায়ন করুন, তাদেরকে সম্মান করুন এবং নিজেদের বৈধতাটুকু বজায় রাখুন। এমন কিছু আপনারা না করেন যাতে করে কোনো এক সময় সবাই আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন অলরেডি তুলতে শুরু করেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।